আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের এই পর্যায়ে আমরা ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো তাহলে চলো দেখি আমরা প্রশ্ন হিসেবে আমাদের জন্য কি থাকছে। আচ্ছা দেখো, শুরুতে এখানে বলা হচ্ছে যে একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো। মানে সহজ হিসেবে আমরা একটা বিকারে কিছু পরিমাণ বরফ এর টুকরা রেখে সেখানে আমরা ধীরে ধীরে তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার ফলে বরফ টুকরা অবশ্যই কঠিন থেকে তরল, তরল থেকে জলীয় বাষ্পে পরিণত হবে এবং আমরা সময়ের সাথে সাথে সেই পর্যবেক্ষণটা লক্ষ্য করছি। আচ্ছা, তো চলো আমরা এখন ক খ এর প্রশ্নে যাই। তো ফার্স্ট কোশ্চেন, পাতন কাকে বলে? আচ্ছা, সো পাতন মানে কি? পাতন মানে হচ্ছে দুইটা প্রসেসের সমন্বয়। কোন দুইটা প্রসেস? একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা হচ্ছে ঘনীভবন। তো দেখো, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। তো ফার্স্টে আমরা তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করব, এক্ষেত্রে বাষ্পীভবন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবার ওই একই বাষ্পকে শীতল করে আমরা পুনরায় আবার তরলে পরিণত করব, যেখানে ঘনীভবন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো তুমি বলতে পারো একই বস্তুর উপর পর্যায়ক্রমিকভাবে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটা প্রক্রিয়া সম্পন্ন হলে সেখানে কি সম্পন্ন হয়? সেখানে পাতন সম্পন্ন হয়। আচ্ছা, গেল এটা। ওকে ফাইন, এবারে যাচ্ছি আমরা খ এর প্রশ্নে। ব্যাপন ও নিঃসরণ বলতে কি বুঝো? সো দেখো, ব্যাপন ও নিঃসরণ দুইটা কিন্তু পৃথক পৃথক ঘটনা। ব্যাপন বলতে বোঝানো হয় কোন একটা বস্তু উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলি ব্যাপন। সরি, আমি যেটা বললাম যে এটা হবে নিঃসরণ। উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। আর ব্যাপন বলা হয় কোনো একটা স্বতঃস্ফূর্ত ঘটনা যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। আমরা এবার এটা একটা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবো। যেরকম দেখো, আচ্ছা, যেরকম তুমি ধরো ব্যাপনের এক্সাম্পল হিসেবে কি বলতে পারো? ব্যাপনের এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা, দেখো ডিম ভাজি, আমরা যে ডিম বাসা বাড়িতে যে ডিম ভাজা হয় এই ঘ্রাণটা কি করে? এক বাসা থেকে আরেক বাসায় ছড়িয়ে পড়ে। এইখানে মূলত কিন্তু ব্যাপনের ঘটনা ঘটে। তোমার বাসায় ডিম ভাজা হচ্ছে, সো এইখানে আসলে এখান থেকে একটা সুঘ্রাণ তৈরি হবে এবং সেই ঘ্রাণটা কি করবে? অন্যান্য বাসার চারদিকে ছড়িয়ে পড়বে। সেই যেই স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়তেছে ঘ্রাণটা, এটাকে বলবো আমরা ব্যাপনের এক্সাম্পল। নিঃসরণের এক্সাম্পল কোনটা? দেখো কি বলতেছে যে পারফিউমের শিশি থেকে সরু ছিদ্রপথে নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসীয় কণার সময় বাইরে বের হয়ে আসে। মানে আমরা যখন বডি স্প্রে ব্যবহার করি তখন কি করি? আমরা এরকম চাপ দেই, স্প্রেতে চাপ দেই। চাপ দিলে কি হয়? ভিতরে মানে বডি স্প্রের শিশির মধ্যে যেই গ্যাসীয় কণাগুলো থাকে সেগুলো খুব সজোরেই কিন্তু আমাদের সেই ছিদ্রপথ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। এই যে ছিদ্রপথ থেকে সজোরে বেরিয়ে আসতেছে গ্যাসীয় কণাগুলো, এটাকে বলা হয় নিঃসরণ। সো নিঃসরণ মানে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। আর ব্যাপন মানে কোনো একটা স্বতঃস্ফূর্ত ঘটনা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার ঘটনা। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, সো আমাদের ক এবং খ দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে যাবো আমরা আমাদের গ এর প্রশ্নে। কি বলছে দেখো, উদ্দীপকের ঘটনাটি গ্রাফ পেপারে উপস্থাপন করো। অর্থাৎ ব্যাপনের ঘটনাটি আমাকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলা হয়েছে। ব্যাপনের ঘটনাটি আমাকে গ্রাফ পেপার না, আমাকে এখানে যেটা বলছে দেখো যে আমি যে এই যে বরফ টুকরাকে তাপ প্রদান করতেছি এই ঘটনাকে আমাকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে বলা হয়েছে। তো আমরা এখন এটা কমপ্লিট করব। তো দেখো, ফার্স্টে গ্রাফটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পুরো অংশের ব্যাখ্যাটাই খুব সহজ এবং সাবলীলভাবে এটার অ্যান্সার করা যাবে। ফার্স্টে আসো এখানে গ্রাফটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের টোটাল গ্রাফের মোট 5টা অংশ। কি কি অংশ রয়েছে দেখো? একটা হচ্ছে আমার ও এ অংশ, দেন আমার এ বি অংশ, দেন আমার বিসি অংশ, দেন আমার সিডি অংশ, দেন আমার ডিই অংশ। সো আমরা এরকম গ্রাফের মোট 5টা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে দেখো এই অংশগুলোকে কি বলে? এবি অংশকে আমরা কি বলতে পারবো? এবি অংশ দেখো, যেহেতু আমরা বরফ নিয়ে আলোচনা করতেছি তাই না, তাহলে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে মানে মাইনাস তাপমাত্রা সকল বরফই কিন্তু কঠিন অবস্থায় থাকবে, কেননা আমি এখনো তার গলনাঙ্কে পৌঁছাতে পারি নাই। তাহলে এবি বরফ বোঝানো হচ্ছে, বরফ বলতে পারো বা কঠিন অবস্থা বলতে পারো।
পানির কঠিন অবস্থা বলতে পারো। তাহলে আমরা এবি অংশে কঠিন অবস্থা দেখতে পাবো। এখানে দেখো গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। উপরের দিকে ওঠা দ্বারা কি বোঝানো হচ্ছে? তাপমাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। ফাইন, তাহলে আমরা এই কথাগুলো জাস্ট এখানে লেখা হয়েছে। দেখো যে এবি অংশ আসলে কি বলতেছি, আমরা ওই কথাগুলোই বলতেছি যে ধরে নেই বরফ খণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা -40°C। সো আমরা ধরে নিচ্ছি, তুমি এটা যে -40 ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে -20 ধরতে পারো। অর্থাৎ 0 এর নিচে তুমি যে কোনো তাপমাত্রা এখানে বিবেচনা করতে পারো। 40 ধরতে হবে এমন কোনো নির্দিষ্ট কোনো শর্ত নাই। আমরা 40 ধরে কাজ করছি। আচ্ছা, তো যেহেতু বরফের গলনাঙ্ক 0°C, তাই এই তাপমাত্রার নিচে পদার্থটির কঠিন অবস্থা বোঝানো হবে। অর্থাৎ 0 এর নিচে আমরা এটার কঠিন অবস্থা বোঝাবো। ওএ অংশ দ্বারা পদার্থটির কঠিন অবস্থা বোঝানো হচ্ছে এবং গ্রাফটা উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে দ্বারা বোঝানো হচ্ছে যে আমার তাপমাত্রা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দেন আমরা যাচ্ছি আমাদের এবি রেখায়। তো দেখো এবি রেখায় কি হচ্ছে? এবি রেখা দ্বারা মূলত বরফের গলনাঙ্ক রেখা বোঝানো হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ বরফটুকু এ অংশ থেকে বি অংশের মধ্যে গলে যাবে। দ্যাটস ওয়াই আমরা এবি রেখার মধ্যে কঠিন অবস্থাও দেখতে পাবো প্লাস তরল অবস্থাও দেখতে পাবো। কঠিন কেন বললাম? কারণ শুরুতে যেটা হবে, দেখো শুরুতে তোমার ধরো একটা বরফখণ্ডের মধ্যে ধরো তুমি 4টা কণা আছে, তাহলে শুরুতে কি হবে? একটা কণা কঠিন থেকে তরলে হবে, তারপরে অ্যানাদার কণা হবে, তারপরে অ্যানাদার কণা হবে, তারপরে অ্যানাদার কণা হবে। সেই 4টা কণা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে কঠিন থেকে তরলে পরিণত হবে। আচ্ছা, তো দ্যাটস ওয়াই এবি লাইনের মধ্যে কঠিনও পাওয়া যাবে আবার তরলও পাওয়া যাবে, কঠিনও পাওয়া যাবে আবার তরলও পাওয়া যাবে। ওকে, সো আমরা এইটুকু অংশ মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলতে পারলাম এবং এটাকে বলা হয় গলনাঙ্ক রেখা। আরেকটা কথা দেখো, এবি অংশের রেখাটা সরল রেখা কেন? এরকম সরল রেখা কেন আমরা পাচ্ছি? কেননা এটা তাপমাত্রা দিলেও কিন্তু দেখো তাপের কোনো পরিবর্তন হবে না। তোমার 0°C কিন্তু ঠিকই 0°C থাকবে। তো আমরা মূলত এভাবে বলি যে কোনো একটা পদার্থ যখন তার অবস্থার পরিবর্তন ঘটায় তখন তুমি যতই তাপ প্রদান করো না কেন তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না। তো আমরা কিন্তু কঠিন থেকে এখন তরলে যাচ্ছি, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি। দ্যাটস ওয়াই আমার এবি লাইনটা একদম স্ট্রেট সরল রেখা হবে। মানে বোঝানো হয় যে তাপ দিলেও তাপমাত্রা বাড়বে না, সময় তো অতিবাহিত হয়েই যাবে। এ পয়েন্টের টাইম এবং বি পয়েন্টের টাইম, সময় তো আর বসে থাকবে না, সময়ের পরিবর্তন ঘটবে। তাহলে বি পয়েন্টের সমস্ত কণাগুলো আমার তরলে পরিণত হয়ে গেল। এবারে যদি আবার তাপ প্রদান করি, দেখো বিসি কিন্তু তোমার বোঝাচ্ছে পানি, কারণ তুমি বি পয়েন্টের সমস্ত কণাগুলো তরলে পরিণত করে ফেলছো। এবারে তাপ প্রদান করে তুমি সেখান থেকে পাবা কি? একটা তরল পানি পাবা। এবং আমরা এখানে এই বিসি দ্বারাও বোঝানো হচ্ছে কি সরলরেখাটি আসলে ঊর্ধ্বমুখী, সময়ের সাথে সাথে তাপমাত্রার মান ধীরে ধীরে বাড়বে। আমরা এখানে পানি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন সি বিন্দুতে আমার কি হবে? স্ফুটনাঙ্কে আমরা পৌঁছে যাচ্ছি। সি বিন্দু মানে কি? 100°C, তাই না? আমরা স্ফুটনাঙ্কে পৌঁছে গেছি। আচ্ছা, এবারে তাহলে সিডি রেখাটা ঠিক এই এবি রেখার মতো, দেখো সিডি রেখাটা ঠিক এবি রেখার মতো, এটা পানির স্ফুটনাঙ্ক রেখা, অর্থাৎ সমগ্র পানি তোমার এই সিডি রেখার মধ্যে জলীয় বাষ্পে পরিণত হবে। সমগ্র পানি সিডি রেখার মধ্যে জলীয় বাষ্পে পরিণত হবে। তো আমি সি বিন্দুতে এবং ডি বিন্দুতে তরল পানিও দেখতে পাবো প্লাস জলীয় বাষ্পও দেখতে পাবো। জাস্ট আমরা হিসাবটা এইভাবে বলি যে সি বিন্দুতে ধরো মোট এরকম 4টা পানির কণা, সি বিন্দুতে একটা পানির কণা জলীয় বাষ্পে পরিণত হবে আর ডি বিন্দুতে সকল পানির কণা তোমার জলীয় বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, মানে 100°C তাপমাত্রার মানে গ্যাসীয় পানিতে পরিণত হবে। এরপরে যদি তুমি তাপমাত্রা আরো বাড়াও তখন তোমার এই তাপমাত্রা বাড়বে এবং তখন তুমি বলতে পারো যে জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে। ঠিক আছে, সো এইভাবে মোট আমরা 5টা পয়েন্ট মানে পাবো পানির ক্ষেত্রে। ফার্স্টে এবিতে কঠিন, ফার্স্টে ও এতে কঠিন, এবিতে পাবো আমরা কঠিন তরলের মিশ্রণ, আবার বিসিতে পাবো আমরা তরল, আবার সিডিতে পাবো তরল বাষ্পের মিশ্রণ এবং ডিইতে পাবো আমরা জলীয় বাষ্প। সো এই মোট 5টা অংশ এখানে বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা শর্ট ব্যাখ্যা আমরা এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে করে তোমরা খুব সহজেই সেই অ্যান্সারটুকু বুঝতে পারো। এরকমভাবে যদি ভাগ করে তুমি প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা লিখতে পারো, তোমার জন্য গয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। আমরা যাচ্ছি এবার ঘ নাম্বার প্রশ্নে। দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের জন্য কি বলেছে। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে যদি আমরা ন্যাপথলিন ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে। অর্থাৎ বরফ একটা পদার্থ, ন্যাপথলিন আর একটা পদার্থ। সো যদি বরফের পরিবর্তে তুমি সেখানে ন্যাপথলিন ব্যবহার করো তখন তোমার গ্রাফটা কি সেই আগের মতো 5টা স্টেপ হবে কিনা বা গ্রাফটা কি সেম থাকবে কিনা, এইটাই মূলত আমার এখানকার কোশ্চেন। সো আসো আমরা এখন ঘ নাম্বারের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হলো ন্যাপথলিন কিন্তু একটা উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে কি বোঝায় এই উদ্বায়ী পদার্থ দ্বারা? যে এর কোনো তরল অবস্থা নেই, কঠিন অবস্থা রয়েছে। এই কঠিনকে তাপ দিলে সে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, আবার গ্যাসীয় অবস্থাকে শীতল করলে সে পুনরায় আবার কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। আচ্ছা,
তো আমরা এটার কোনো তরল অবস্থা পাবো না। যেহেতু আমরা তরল অবস্থা পাবো না, সেজন্য কিন্তু দেখো গ্রাফের আগের গ্রাফে যেরকম 5টা স্টেপ ছিল ও এ বি বি সি সি ডি ডি ই, এবার কিন্তু 5টা স্টেপ নাই, এবার স্টেপ হয়ে যাচ্ছে 3টা। তরল অবস্থা নাই বিধায় তোমার 2টা স্টেপ কমে যাচ্ছে। তাহলে আমার এবার এই গ্রাফের স্টেপ হবে, কি হবে এই গ্রাফের স্টেপ? একটা হবে আমার এ বি, দেখো একটা হবে আমার এ বি স্টেপ, আর একটা হবে আমার বিসি স্টেপ, আর একটা হবে আমার সিডি স্টেপ। ঠিক আছে, 3টা স্টেপ। তাহলে এবি স্টেপে আমরা কি পাবো? এবি স্টেপে আমরা ন্যাপথলিনের কঠিন অবস্থা বুঝবো, কেননা ন্যাপথলিনের স্ফুটনাঙ্ক আমার 218 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 218 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কিন্তু সমগ্র ন্যাপথলিনই কিন্তু কঠিন অবস্থায় থাকবে। তুমি যখন তাপ প্রদান করবা তখন সে আস্তে আস্তে এরকম কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে শুরু করবে। তো আমার বি এবং সি, এই যে 2টা পয়েন্ট বি এবং সি, এই 2টা পয়েন্টে কিন্তু আমরা কঠিন ন্যাপথলিনও পাবো প্লাস গ্যাসীয় ন্যাপথলিনও পাবো। কেননা এভাবে চিন্তা করতে হবে ঠিক আগের মতো, যে আমার মোটামুটিভাবে ধরো তোমার 4টা ন্যাপথলিনের কণা, আমরা জাস্ট উদাহরণের জন্য 4টা বলতেছি, বাট বাস্তবিক পক্ষে তা আরও বেশি থাকে, অসংখ্য অণু থাকে আর কি। তো ধরো বি পয়েন্টে একটা কণা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হলো, তারপরে সেকেন্ড ওয়ান, তারপরে থার্ড ওয়ান, তারপরে ফোর্থ ওয়ান। এখন দেখো সবার তাপমাত্রায় কিন্তু তোমার এই যে এই 218 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা সময় নিয়ে সবাই কনভার্ট হয়েছে। তো এই জন্য আমরা বলতে পারি যে বি পয়েন্টে জাস্ট একটা কণা হবে, আর সি পয়েন্টে যতগুলো কণা ছিল সকল কণাগুলোই তোমার কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। তার মানে আমি বলতে পারি সি পয়েন্টে আমার সকল কণা কি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়েছে। দেন যদি আমি তাপ বাড়াই তখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রাটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে, এবং তখন আমি সেখানে সিডি একটা রেখা দেখতে পাবো, এবং এই সিডি রেখা হচ্ছে গ্যাসীয় রেখা, মানে গ্যাসের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তো এইখানে যদি আমরা ন্যাপথলিন ব্যবহার করি তাহলে এই গ্রাফটা আগের মতো হবে না। আমাকে 3টা পয়েন্ট এবং সেই 3টা পয়েন্টের ব্যাখ্যা এখানে বর্ণনা করতে হবে, যে এখানে আসলে আগের গ্রাফে মানে বরফের ক্ষেত্রে গ্রাফের মোট 5টা অংশ ছিল, এবার গ্রাফের মোট 3টা অংশ, তার 2টা অংশ কমে যাচ্ছে। বরফের ক্ষেত্রে কঠিন, তরল, গ্যাসীয় 3টা অবস্থায় পেয়েছি, বাট এবার আমরা কঠিন এবং গ্যাসীয় এই 2টা অবস্থা পাচ্ছি, তরল কোনো অবস্থা এখানে পাচ্ছি না। এবং আর যে আনুষঙ্গিক যে ব্যাখ্যাগুলো আছে, এখানে কোনো গণনাঙ্ক রেখা নেই, একটাই রেখা পাবো, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। তো ইত্যাদি ইত্যাদি যেই প্রসেসগুলো থাকবে আমরা কিন্তু এই ব্যাখ্যার মধ্যে সেই সমস্ত কথাগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো তোমরা জাস্ট সেইমভাবে ব্যাখ্যাটা করে দিতে পারলে তোমাদের ঘয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এই সৃজনশীলের ক্ষেত্রে। সো আমি আশা করতেছি এই সৃজনশীলের মাধ্যমে বা এই সৃজনশীলের মধ্যে দিয়ে তোমরা ক খ গ ঘ এই 4টা অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো, এবং এর সাথে সাথে গ্রাফ রিলেটেড যে বেসিক আইডিয়াগুলো একজন শিক্ষার্থী থাকা দরকার সেগুলো তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছো। তো আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো সৃজনশীল প্রশ্নে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।